সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকুনা স্টাইন, অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি স্পেশাল ক্লাস তোমাদের উদ্দেশ্যে। সচরাচর দেখে থাকো, আমি তোমাদের মাহিনা আরিফিন অর্পণ ভাইয়া তোমাদের এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি একটি গুরুত্বপূর্ণ ক্লাসের অ্যানালাইসিস নিয়ে। ঠিক আছে, এই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে করতে পারো, অর্থাৎ আমার ক্লাস যতগুলো আছে এই ক্লাসগুলো যদি তুমি সুন্দর করে করতে পারো, আমি তোমাকে কথা দিতে পারি তোমার এসএসসি লাইফে আর কোনো রকম বায়োলজির ওই অধ্যায় নিয়ে কোনো খুঁটিনাটি কোনো কিছু তোমাকে কোনো কোথাতেও তোমাকে বাধা দিতে পারবে না। এতটুকু আমি তোমাকে কথা দিয়ে ইনশিওর করতে পারি। কেন? আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে অধ্যায়ের একটা বেসিক দিয়ে পড়ানোর, বা কোনো অধ্যায়ের যদি প্রশ্নও থেকে থাকে ওই অধ্যায়ের প্রশ্নে যত রকমের বেসিক থাকার সেই বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে তারপর শেষ করার জন্য। ওকে, তাহলে তোমাদের আমার ক্লাস যদি করতে হয়, আমি তোমাদের অর্পণ ভাই, আমি তোমাদেরকে বলবো যে প্রথম ক্লাস যেহেতু, আমি তোদেরকে বলতেছি যে অবশ্যই তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাবে। যা যা ক্লাসে নোট ডাউন করাবো টোটালি যদি তুমি নোট ডাউন করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের কোনো রকম প্রশ্ন তোমাদের বাদবে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন থেকে বা এই জায়গা থেকে এখন তোমাদের কি করণীয় আছে বা কি জায়গা আছে সেটা হচ্ছে শুরু করি। প্রথমে আমরা এসএসসি স্কলারশিপ প্রোগ্রামটা যেটা তোমাদের জন্য সাজিয়েছি, এই প্রোগ্রামটাতে তোমাদেরকে আমরা ট্রাই করতেছি যে একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটা প্রশ্ন সলভ করানোর। ঠিক আছে, এবং হিউজ একটা ডিটেলস দিব। প্রত্যেকটা ডিটেলস তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যেটা শুধু এসএসসিতে না, তোমার হোল বায়োলজি লাইফে, অর্থাৎ তোমার হোল হচ্ছে এরপরে নেক্সট তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা বা যেখানেই তুমি যাবে না কেন, তোমার একটা মিনিমাম একটা ধারণা থাকবে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে বা ওই রিলেটেড যে কোনো প্রশ্ন সম্পর্কে। তাহলে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাওয়ার পরে শুরু করে দিই আমাদের ক্লাসটি। আমরা প্রথমতই আমরা কিছু এমসিকিউ সলভ করার ট্রাই করব, যে এমসিকিউ গুলো থেকে তোমাদের এসএসসিতেও প্রশ্ন আসবে, অর্থাৎ এবং এসএসসির বাইরেও যদি তুমি কোনো রকম একটা ধারণা নিতে চাও এই ওয়ার্ডগুলো সম্পর্কে বা এই অধ্যায়টা সম্পর্কে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম এই যে আমরা দেখি আজকের অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেটা সেটা হচ্ছে মানবদেহের যে রেচন প্রক্রিয়া, এই রেচন প্রক্রিয়াটা নিয়ে একটু আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রথমত আগে আমাদের জানা উচিত, অনেকেই জানে না যে ভাইয়া রেচন আসলে কি। ভাইয়া আপনারা তো রেচন এর প্রশ্ন সলভ করতেছেন, বাট আমি রেচনই বুঝি না, তাহলে আমার এই অধ্যায় পড়ার কোনো মানে নাই। সেক্ষেত্রে তোমাদেরকে একটু বেসিক দিয়ে শুরু করার ট্রাই করি। সেটা হচ্ছে রেচন সম্পর্কে যদি তোমাদেরকে জানতে হয়, রেচন সম্পর্কে যদি একটু ধারণা নিতে হয়, তাহলে আসো আমরা একটু দেখার ট্রাই করি। ঠিক আছে, রেচন কি? মনে রাখবা, রেচন মানে হচ্ছে আমাদের বডির নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এটা সবাই জানার কথা। হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এটা কোথা থেকে আসে বা কিভাবে আসে, এটা তো আমরা কোনো সেভাবে জানি না। ঠিক আছে, আসলে আমরা যে প্রতিনিয়ত খাবার খাচ্ছি, যেমন প্রোটিন খাচ্ছি প্রতিনিয়ত, প্রোটিনের একটা অন্যতম উপাদান কিন্তু এই যে হচ্ছে নাইট্রোজেন। প্রোটিন মানে কি বলতো? নাইট্রোজেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু বেসিক লেভেল থেকে দেওয়ার ট্রাই করতেছি। এখন এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেসব নালিকার মাধ্যমে দেহের বাইরে নিঃসৃত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে বা অপসারিত হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি রেচন প্রক্রিয়া। সেম এই প্রক্রিয়াটাকে আমরা তাহলে তখন কি বলবো? আমরা তখন এটাকে বলবো রেচন প্রক্রিয়া বলবো। ঠিক আছে, রেচন প্রক্রিয়া। এবং রেচন প্রক্রিয়ার জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন। তার মধ্যে প্রথম এবং প্রধান যে জিনিসটি প্রয়োজন তার নাম হচ্ছে কি বলতো? আমাদের হচ্ছে কিডনি বা বৃক্ক। কিডনি বা কি প্রয়োজন? বৃক্ক প্রয়োজন। ঠিক আছে, এটা একটা মিনিমাম লেভেলের পড়ালেখা। এখন আমি কোনো ডিপলি কিছুই বলি নাই, এটা একটা সাধারণ আলোচনা করতেছি। এখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের আবার অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো উপাদান আছে। যেমন সে টু সে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলতে আমরা নাইট্রোজেন বুঝি, সেটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এবং অ্যামোনিয়ার সাথে যখন পানি যুক্ত হয়, আমাদের বডির ভিতরে পানি আছে প্রচুর পরিমাণে, এটা যদি বিক্রিয়া করে তখন তৈরি করে ফেলে অ্যাজ ইউজুয়াল NH4CNO। কি তৈরি করে? NH4CNO। এটাকে আমরা কেমিক্যালি যদি একটু পড়তে যাই বা কেমিক্যাল পদার্থ নিয়ে নাম বলতে যাই, তখন এটার নাম বলি আমরা অ্যামোনিয়াম সায়ানেট। কি বলি বলতো? অ্যামোনিয়াম সায়ানেট বলি। ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানেট বলে থাকি। তাহলে এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত, জানো, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ইউরিয়া। এটাকে আমরা কি বলি? কাঙ্ক্ষিত ইউরিয়া বলি। ঠিক আছে,
যেমন এটার ক্ষেত্রে আবার অন্যভাবেও NH4 CN কে আমরা আবার অন্যভাবেও দেখতে পারি। যেমন দুইটা নাইট্রোজেন আছে, দেখো সরি দুইটা না, হ্যাঁ দুইটা নাইট্রোজেন আছে, তা হাইড্রোজেন আছে কয়টা বলো তো? হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। তা এক্ষেত্রে এইভাবে আবার লেখা যায়, এইভাবে আবার কি করা যায়, লেখা যায়। প্রশ্ন করতে পারো কেন ভাইয়া এইভাবে কেন লিখতে পারি? কারণ তোমরা জানো কার্বনের হাত হচ্ছে 4টা। কয়টা? 4টা। এখন এটা যদি একটু বিশ্লেষণ করে পড়াতে যাই তোমাদের, দেখো NH2 NH2 বন্ড CO বন্ড NH2, ভাইয়া এটাও যে একটা ইউরিয়া কিভাবে আমরা বুঝতে পারবো? সেক্ষেত্রে দেখো নাইট্রোজেনের হাত আছে, নাইট্রোজেনের 3টা হাত, আমরা 3টে হাত পূরণ করছি, হাইড্রোজেনকে 2টো দিছি, একটা এই যে বন্ড। এখন কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের একটা হাত দিছি, কার্বনের এই যে অক্সিজেন হচ্ছে 2টা নিয়ে গেল, ঠিক আছে। আর একটা আবার গিয়ে যুক্ত হয়েছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। এর ক্ষেত্রে আবার দেখো এটাকে আসলে ক্লিয়ারলি লিখতে গেলে আমরা এইভাবে লেখা উচিত, এই যে নাইট্রোজেনকে আমরা বলতে পারি এই যে হাইড্রোজেন দিলাম, এই যে হাইড্রোজেন দিলাম, আর এই হচ্ছে সেই নাইট্রোজেনের আরেকটা হাত, হ্যাঁ এটা হচ্ছে নাইট্রোজেনের কি আরেকটা হাত। এবং এখানেও বলতে পারি এই এটা হচ্ছে NH4CnO, ঠিক আছে, বোঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কি বলতো, কাঙ্ক্ষিত আমাদের ইউরিয়া। এটা হচ্ছে আমাদের একটা বেসিক লেভেল দিয়ে পড়া শুরু করলাম আমরা, ঠিক আছে। ডান, ভালো কথা। চলো আমরা একটু প্রশ্ন সলভের মাধ্যমে কিছু জানার ট্রাই করি। বলতেছে ইউরেটর, ইউরেটর ইউরেটরের একটু কালার নিয়ে নিই। ইউরেটরের ক্ষেত্রে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলে? ঠিক আছে, ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলে? আগে আমাকে জানতে হবে ইউরেটর কি। হ্যাঁ, এখন কিডনি বা বৃক্ক, বৃক্ষর অনেকগুলো পার্ট থাকে, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ইউরেটর, যেটাকে আমরা বলি কি রেচন নালী, ঠিক আছে, রেচন নালী। এবং এটার মাধ্যমে কি হচ্ছে ইউজুয়ালি, যখন বৃক্ক থেকে কোনো কিছু বৃক্ক থেকে যে জিনিসটি, যে নালিকাটা শুরু হবে এটাকে আমরা বলি ইউরেটার। এবং যখন বৃক্ক থেকে এই নালীটা তৈরি হয়, এই নালীটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? একটা ফানেল আকৃতির অংশ দিয়ে তৈরি হচ্ছে। দেখো অ্যাজ ইউজুয়ালি যদি চিত্র দিয়ে আমি একটু বোঝানোর ট্রাই করি, এটা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র হয়, এই জায়গা থেকে আমাদের এই ইউরেটারটা বের হয়, হ্যাঁ, এই বের হওয়ার সময় এই জায়গাটা একটা ফানেল আকৃতির মতো অংশ তৈরি হয়। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি বৃক্কের ক্ষেত্রে এখানে আমাদের এমন অসংখ্য ইয়ে তৈরি হয়, রেনাল পিরামিড রেনাল থাকে এই জায়গা থেকে। তাহলে ফানেল আকৃতির অংশ তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা পেলভিস বলতেছি। কি বলতেছি বলো তো? পেলভিস বলতেছি, পেলভিস, ঠিক আছে। হাইলাস কোনটা? হৃৎপিণ্ডে কিডনির ক্ষেত্রে, কিডনির ক্ষেত্রে দুইটা অংশ থাকে, দেখো এটা কি উত্তল অংশ, এটা কি বাইরের এই অংশটাকে কি বলে? উত্তল অংশ। বাইরের অংশটাকে বলি উত্তল অংশ, আর ভিতরের অংশটাকে বলি অবতল অংশ, হ্যাঁ, অবতল অংশ। তা এই উত্তল অংশকে আমরা বলি হাইলাম, অবতল অংশকে বলি কি হাইলাস, ঠিক আছে। এই পয়েন্ট একটু ভালোভাবে মনে রাখতে হবে। পিরামিড কোনটা? পিরামিড হচ্ছে এই যে রেনাল পিরামিড, এখানে অসংখ্য পিরামিডের জায়গা তৈরি হয়, এটাকে আমরা বলি কি রেনাল পিরামিড বলে আখ্যায়িত করি। মেডুলা কোনটা? এই রেনাল পিরামিডে যখন প্যাপিলা যুক্ত হয় তখন এটাকে আমরা বলি মেডুলা। তাহলে কাঙ্ক্ষিত অংশ কোনটা? কাঙ্ক্ষিত অংশ কিন্তু আমাদের পেলভিস, মনে রাখতে হবে। এবার আসো, ইউরিনিফেরাস নালিকা কয়টা অংশে বিভক্ত? এই যে আমাদের ইউরেটর তৈরি হলো, ইউরেটর থেকে এখন বলবো যে বৃক্ক থেকে যে নালিকার মাধ্যমে মূত্রটা পরিবহন হচ্ছে এটাকে আমরা বলি ইউরিনিফেরাস নালিকা। তাই এই ইউরিনিফেরাস নালিকাকে কয়টা অংশে বিভক্ত করা যায়? ইউরিনিফেরাস নালিকাকে প্রধানত দুইটা অংশে বিভক্ত করা যায়। কয়টা অংশে বিভক্ত করা যায়? দুইটা অংশে। এক কথায় বলতেছে বৃক্কের এই নালিকাগুলোকে কয়টা অংশে বিভক্ত করতে পারি? দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আমরা বলবো যেটা আমরা বলি রেনাল কর্পসলস, আর একটা কি রেনাল টিউবুলস। কি বললাম? রেনাল কর্পসল এবং রেনাল টিউবুলস। তোমরা যদি একটু লিখে বলতে হয়, একটু যদি লিখে দেওয়ার প্রয়োজন হয়, যেমন অ্যাজ ইউজুয়ালি দেখো এটা বৃক্কের পার্টি দিয়ে তোমরা আলোচনা করতে পারো। বৃক্ক বা কিডনির ক্ষেত্রে আমরা কি বলি? এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা নাম রেনাল কর্পসল, রেনাল কর্পাসল, আর একটাকে বলি রেনাল টিউবুলস। রেনাল টিউবুলস, ঠিক আছে। রেনাল কর্পাসল এটা কি? রেনাল টিউবুলস, হ্যাঁ। এখন এই রেনাল কর্পাসলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আর একটা নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল।
বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে, গ্লোমেরুলাস আর একটা কি বোম্যান্স ক্যাপসুল। রেনাল টিউবুলসকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে নিকটবর্তী প্যাচারনালিকা, একটা হচ্ছে হ্যান্ডলির লুপ, আর একটা বলবো আমরা দূরবর্তী প্যাচারনালিকা। কি বলবো বলো তো? দূরবর্তী প্যাচারনালিকা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অংশ। এটাকে আমরা এইভাবে একটা কাহিনী করতে পারি। এখন কাহিনী হচ্ছে, প্রশ্ন হচ্ছে ইউরিনারি ফেরাস নালিকাকে কয় ভাগে ভাগ করা যায়? এই যে রেনাল কর্পাস এবং রেনাল টিউবুলস, সেই রেনাল কর্পাস হলে আবার এই দুইটা অংশ আছে, আর রেনাল টিউবুলসে এই অংশ আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা এবার আবার প্রশ্নে ফিরে যাই, তাহলে আমাদের কয়টা অংশে ভাগ করা যায়? দুইটা অংশে ভাগ করা যায়। আশা করি ডিটেলস অ্যান্সার করে দিলাম, বুঝতে পেরেছো। এবার আসো, মূত্রের উপাদান কি? মূত্রের উপাদান আমি একটু আগে দেখাইছিলাম। মূত্র কই, এটা হচ্ছে হায়ার অর্ডারের পড়া, যদিও তোমাদের উচিত না এইভাবে বলা, বাট একটু বলি যে মূত্র তৈরির জন্য কিন্তু অনেকগুলো ধাপ পার করতে হয় আমাদের, ঠিক আছে? আমরা যে পানি খাচ্ছি, পানি খাইলে যে মূত্র তৈরি হয়ে যাচ্ছে এমন না, অনেকগুলো ধাপ পার করতে হয়। এটা তোমাদেরকে একটু সিম্পলি যদি বলতে হয়, তাহলে আমি তোমাদেরকে বলে রাখি, যখন ইন্টারমিডিয়েটে উঠবে, ইন্টারমিডিয়েটের উঠলে তখন দেখবে যে যে কোনো বই পড়ো না কেন, সাধারণত ইন্টারমিডিয়েটে যখন আমরা উঠি, ওঠার পরে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড পার্ট যেটা জুলজি, অর্থাৎ তোমরা এখন যেভাবে পড়তেছো, যে অ্যাজ ইউজুয়ালি আমি বলতে পারি যে বোটানি জুলজি দুইটা তো একসাথে তোমরা জানো, অনেকে হয়তো কোনো ধারণা নাই। যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই বই হয়ে যাবে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞান বলা হয় না, প্রাণীবিদ্যা বলা হয়। এখন এই ক্ষেত্রে কাহিনী হচ্ছে, তোমরা যে বইটা পড়তেছো ছোট এতটুকু বই, কিন্তু বোটানি বই হবে তোমার এই বইয়ের ডাবল, ঠিক আছে? জুলজির কথা তো বাদই রাখলাম। তো যাই হোক, যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জুলজির একটা অধ্যায় আছে আমাদের এই রেচন ক্রিয়া নিয়ে, মানব শারীরতত্ত্বের রেচন প্রক্রিয়া বা রেচন তত্ত্ব, রেচন ক্রিয়া নিয়ে এখানে আলোচনা করতে গেলে ওখানে মূত্র কিভাবে তৈরি হয়, হিউজ একটা পার্ট আছে, তোমরা পড়বে তখন উঠলে। বাট মনে রাখো, এগুলো একটা মূত্র তৈরি করতে গেলে অনেকগুলো ধাপ পার হওয়ার পরে মূত্র তৈরি হয়। তো সেক্ষেত্রে মূত্রের উপাদান আসলে তিনটাই, এখানে যেটা দেখতেছি আমরা, ইউরিয়াও একটা মূত্রের উপাদান, ইউরিক অ্যাসিডও একটা মূত্রের উপাদান, ক্রিয়েটিনিনও একটা মূত্রের উপাদান, ঠিক আছে? এক্ষেত্রে আমি তোমাদেরকে ইউরিয়া দিয়ে যেমন একটু আগে পড়াইলাম, যেমন NH3, অর্থাৎ অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যখন বিক্রিয়া করে তখন তৈরি করে NH4CNO। কি তৈরি করে? NH4CNO। এটা কি বলতো? এটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? এটা কি? ইউরিয়া। যদি বলতে হয় ইউরিক অ্যাসিড, কি বলা হয় বলতো? যদি কেউ বলে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন, এটারও একটা সংকেত আছে, হ্যাঁ? তোমাদের যদিও জানা প্রয়োজন নেই, ইউরিক অ্যাসিড এটার ক্ষেত্রেও একটা পয়েন্ট হবে, সংকেত হবে, এবং কি ক্রিয়েটিনিনেরও একটা সংকেত হবে। যদি বলা হয় যে আমাকে একটু সংকেতটা দেখান ভাইয়া, আমি ট্রাই করতেছি সংকেতও দেখানোর, সংকেতটাও একটু দেখাই দেওয়ার আমি তোমাদেরকে ট্রাই করতেছি যে ইউরিক অ্যাসিডের সংকেত কি, হুম, বা ইউরিক অ্যাসিডের কিভাবে যৌগটা কিভাবে লেখা হয়, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু বলি। ইউরিক অ্যাসিড একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এটা তোমরা জানো। আর দ্বিতীয় কথা, ক্রিয়েটিনিন কি? ক্রিয়েটিনিন একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। মানে তোমাদের এখন আর ইউরিক অ্যাসিডের সংকেত প্রয়োজন নেই, কারণ তোমরা জানো এটাকে যখনই আমি অক্সিজেন দ্বারা জারিত করব, তখন এখান থেকে কি হবে? আস্তে আস্তে OH মূলক থেকে COOH মূলকে তৈরি হতে থাকবে। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা পাচ্ছে? কাঙ্ক্ষিত অ্যান্সার 1 2 3 তিনটাই, ঠিক আছে? নিচের কোনটি মূত্র তৈরি করে? নিচের কোনটি মূত্র তৈরি করে? নিচের মূত্র তৈরি করে সাধারণত কে জানো? মূত্র তৈরি করে কে? কিডনি। কে তৈরি করে? কিডনি। এখন সেই কিডনির আবার কার্যকরী একক কি? কিডনির কার্যকরী এককের নাম হচ্ছে, কিডনির কার্যকরী একক এর নাম কি বলতো? নেফ্রন। কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? নেফ্রন, ঠিক আছে? কোনটা? নেফ্রন। রেনাল পিরামিড, সংগ্রাহী নালিকা, ইউরেটার, এই পয়েন্টগুলো তোমার কোনো প্রয়োজন নেই, এগুলোর কি কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছো। এবার আসো, হ্যান্ডলির লুপ কোন অঙ্গে অবস্থিত? হ্যান্ডলির লুপটা কি একটু দেখো। হ্যান্ডলির লুপ হচ্ছে আমাদের একটু আগে যেটা আমরা হচ্ছে রেনাল কর্পাস এবং রেনাল টিউবুলস নিয়ে পড়লাম, রেনাল, একটু আগে আমরা কি নিয়ে পড়ছি? রেনাল
টিউবুলস নিয়ে পড়ছি। হ্যাঁ, এই রেনাল টিউবুলসের ক্ষেত্রে আবার কি হচ্ছে, তিনটা অংশ থাকে। হ্যাঁ, কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। তো এটার অংশটা আসলে এমন হয় যে অ্যাজ ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্লোমেরুলাস। এখান থেকে যখন নালিকা তৈরি হয়, নালিকাগুলো এইভাবে যাওয়ার পরে, এইভাবে আস্তে 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 যাওয়ার পরে এখানে একটা এমন ইউ শেপের কাহিনী তৈরি করে। কি তৈরি করে? ইউ শেপের একটা কাহিনী তৈরি হয়। আমি তোমাদেরকে যদি দেখাতেই হয়, আমি একটু ফুল দেখানোর ট্রাই করি। দেখো, এই হচ্ছে আমাদের সেই ইউ লুপ তৈরি করে। তৈরি করার পরে এখানে আবার এমন চলে যায়, এমন চলে যায়, এমন চলে যায়। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে নিকটবর্তী পেছানো নালিকা। এই রেনাল কর্পাসেলের তিনটা পার্ট থাকে, সরি রেনাল টিউবুলস তিনটা পার্ট থাকবে। একটা নাম হচ্ছে কি, নিকটবর্তী নিকটবর্তী পেছানো নালিকা। এটা কি পেছানো নালিকা না? নিকটবর্তী। আর এই যে ইউ আকৃতির, এই ইউ আকৃতির এই জিনিসটাকে আমরা বলতেছি হ্যানলির লুপ। কি বলতেছি? হ্যানলির লুপ বলতেছি। আর এই পার্টটাকে আমরা বলতেছি দূরবর্তী পেঁচানো নালিকা। কি বলতেছি? দূরবর্তী পেঁচানো নালিকা। এখানে কি শেষ? না, এখানে শেষ না। এরপরে যে নালিকাটার সাথে যুক্ত হচ্ছে, এটার নাম কি বলতেছি? এটার নাম বলতেছি আমরা সংগ্রাহী নালিকা। এটাকে কি বলতেছি? সংগ্রাহী নালিকা বলতেছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপাদানের অংশ। তাহলে এখন কথা হচ্ছে, হ্যান্ডেল লুপ মূলত কিসের অংশ? রেনাল টিউবুলসের অংশ। সেটা রেনাল টিউবুলস আবার কার অংশ? বৃক্কের অংশ। এই হ্যান্ডেল লুপ কোন অঙ্গে অবস্থিত? বৃক্কে অবস্থিত, আমরা জানি। ঠিক আছে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারতেছো। ঠিক আছে, এখন আসো, মাছ, মাংস, শিমের বিচি জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কি হয়? মূত্রের, মনে রাখবে, প্রোটিনে সবসময় নাইট্রোজেন থাকে, এবং সেখান থেকে নাইট্রোজেনটা কি, একটা হচ্ছে অম্লধর্মী পদার্থ, সেখান থেকে তাহলে কি বাড়বে? অম্লতা বৃদ্ধি পাবে। প্রোটিন মানে কি? সিমের বিচিতেও কি থাকবে? মাছ মাংসতে থাকে প্রাণিজ প্রোটিন। এটুকু বলে রাখি, মাছ মাংসতে থাকে কি? প্রাণিজ প্রোটিন। প্রাণিজ প্রোটিন, জানো তো প্রোটিন হচ্ছে দুই প্রকার। প্রোটিন কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে প্রাণিজ প্রোটিন, আর একটা কি, এই সিমের বিচিতে থাকবে কি? উদ্ভিজ্জ প্রোটিন। কি থাকবে? উদ্ভিজ্জ প্রোটিন। ঠিক আছে, উদ্ভিজ্জ প্রোটিন মানে কি? উদ্ভিদের যে প্রোটিনটা থাকবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে প্রাণিজ প্রোটিন একটা উদ্ভিজ্জ প্রোটিন। এখন কাহিনী হচ্ছে, আমরা কি বললাম যে এই পয়েন্ট থেকে যদি প্রোটিন খায়, আমরা জানি প্রোটিনে কি থাকে? প্রোটিনে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে। প্রোটিনে প্রচুর পরিমাণে কি থাকবে? নাইট্রোজেন থাকবে। এবং সেই নাইট্রোজেনের কারণে তাহলে কি নাইট্রোজেনের সাধারণত একটা অম্লত্ব ধর্ম থাকে। সেটার কারণে আমাদের বডিতে কি হবে? অম্লতা বৃদ্ধি পাবে। কি পাবে? অম্লতা বৃদ্ধি পাবে। আই থিঙ্ক বোঝাইতে পারছি। ঠিক আছে, ডান। এরপরে আসো, তাহলে অম্লতা বৃদ্ধিও যদি পেয়ে যেয়ে থাকে, তাহলে চিত্রের মাধ্যমে যে পয়েন্টটা তোমরা খেয়াল করলে, ঠিক আছে, যে পয়েন্টটা খেয়াল করলে সেই জায়গা থেকে একটু বলে রাখি। এখন আসো আমরা আরেকটু ডিপলি যাই। মূত্রনালী সুস্থ রাখার উপায় কোনটি? মূত্রনালী সুস্থ রাখার উপায় কোনটি? মূত্রনালী কি, মানে তোমার যে নালী থেকে মূত্রটা দেহের বাইরে নির্গত হচ্ছে, এটাকে বলি মূত্রনালী। এটাকে আবার আমরা আরেক ভাবে কথা বলতে পারি, ইউরেথ্রাও বলতে পারি। হ্যাঁ, যদিও তোমাদের ইংলিশ টার্মগুলো এখন প্রয়োজন নাই। আমরা একটু বলি যে সুস্থ রাখার উপায় কোনটি? চারটা জিনিস দেখো তো। নিয়মিত ব্যায়াম না করা। নিয়মিত ব্যায়াম না করলে মূত্রনালীর সাথে অন্তপক্ষে ডাইরেক্টলি সম্পর্ক নাই। অধিক পানি পান করা, তুমি যদি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করো, তার সেক্ষেত্রেও কিন্তু তোমার দেহের ক্ষেত্রে ক্ষতি হবে। ব্যথা নিরাময়ের ওষুধ ব্যবহার করতে হবে, এক্ষেত্রে কিডনি ড্যামেজ হবে, কিন্তু মূত্রনালীর ক্ষেত্রে পরে গিয়ে অ্যাটাক করবে। মূলত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা হচ্ছে মূত্রনালীর ক্ষেত্রে তোমার সব থেকে সুস্থ রাখার উপায়। কেন? ডায়াবেটিক্স যাদের রোগ হয়, ডায়াবেটিক্স কখন হয় তোমরা আসলে জানো না, একটু বলে রাখি যে আমাদের অগ্নাশয় বলে একটা অংশ থাকে। কি থাকে বলতো? অগ্নাশয়। অগ্নাশয় বলে আমাদের একটা অংশ থাকে। অগ্নাশয়ের ক্ষেত্রে যে বিটা কোষ থাকে, অগ্নাশয়ের যে বিটা কোষ থাকে, অগ্নাশয়ের বিটা কোষ, তোমরা এইটা এত ডিটেল জানো না, একটু জানার ট্রাই করো। এই বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন খরিত হয়। কি খরিত হয় বলতো? ইনসুলিন খরিত হয়। ইনসুলিন খরিত হয়। হুম, এটার কারণে তোমরা আজকে থেকে ইনসুলিন ব্যবহারের কাহিনীও বলতে পারবা। ইনসুলিন খরিত হয়। এখন যখন এই ইনসুলিনের কাজটা কি? আমাদের বডিতে গ্লুকোজের মাত্রা কমানো। কি করা? গ্লুকোজের মাত্রা কমানো হচ্ছে
গ্লুকোজের মাত্রা কমানো হচ্ছে আমাদের কিসের কাজ বলতো? ইনসুলিনের কাজ। ওকে, বাট যখন তোমার এই বিটা কোষটা আর কাজ করতে পারবে না, কাজ করতে পারতেছে না, তখন আমাদের ইনসুলিনও কি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, তখন আমার বডি থেকে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এই টাইমটাতে আমাদের কি রোগ হয়? এই টাইমটাতে আমাদের যে রোগটা হচ্ছে সেটাকে আমরা কয়েক নামে ডাকতে পারি। যেমন আমরা এটাকে বলতে পারি বহুমূত্র রোগ, বহুমূত্র রোগ। এটাকে বলতে পারি ডায়াবেটিক্স রোগ, এদেরকে আরো কি বলি? ডায়াবেটিস রোগ বলে থাকি। ঠিক আছে, এখন এটা হইলে প্রচুর পরিমাণে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিছুক্ষণ পর পর তাদের ক্ষেত্রে কি হয়? প্রস্রাব ত্যাগ করার ইচ্ছা জাগে। ঠিক আছে, বারবার ত্যাগ করার ইচ্ছা জাগে। এটার কারণে কি হচ্ছে? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মূত্রনালী কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপ। যখন তোমার বডিতে উচ্চ রক্তচাপ হবে তখনও কিন্তু প্রস্রাবথলিতে একটা বড় রকমের তোমাকে নিয়মিত ধাক্কা দিতে থাকবে। ঠিক আছে, এটাকে তাহলে আমরা কি বললাম? অ্যান্সার হবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা। এবার আসো, এফারেন্ট আর্টারিওল কতটি কৌশিক নালিকা তৈরি করে? এফারেন্ট আর্টারিওল কতটি কৌশিক নালিকা তৈরি করে থাকে? ভালো পয়েন্ট। এখন এফারেন্ট আর্টারিওল আর ইফারেন্ট আর্টারিওল এটা একটু পড়তে হবে। একটা হচ্ছে ঊর্ধ্ব নালিকা আর একটা হচ্ছে কি নিম্ন নালিকা। ঠিক আছে, এই এফারেন্ট আর্টারিওল কি করতেছে? যখন তোমরা জানো এফারেন্ট আর্টারিওলের পয়েন্টটা যদি একটু বলতে হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি। এফারেন্ট আর্টারিওলে কি কাহিনী হচ্ছে? তোমরা জানো রেনাল করপচলের আবার দুইটা পয়েন্ট থাকে। কি বললাম? রেনাল করপচলের আবার দুইটা পয়েন্ট থাকে। রেনাল করপচল কি কি পয়েন্ট থাকে? আমি যদি তোমাদেরকে একটু বিশ্লেষণ করতেই চাই তাহলে একটু দেখানোর ট্রাই করি। সেটা কি? রেনাল কর্পাসের ক্ষেত্রে যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে দুইটা পয়েন্ট। একটা নাম হচ্ছে অ্যাজুজিয়াল, আমরা বলবো বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, আর একটাকে বলবো কি গ্লোমেরুলাস, আর একটাকে কি বলবো? গ্লোমেরুলাস। ঠিক আছে, পয়েন্টটা বুঝছো? একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল আর একটাকে কি বলতেছে? গ্লোমেরুলাস। একটা বোম্যান্স ক্যাপসুল আর একটা নাম কি বলতেছি আমরা? গ্লোমেরুলাস বলে আখ্যায়িত করতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস কোন পার্টটা? এই যে আমাদের একদম একটা চায়ের পেয়ালার মতো দেখতে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, কাঙ্ক্ষিত কি গ্লোমেরুলাস। আর তার চারপাশে যেসব কোষ থাকে, এটাগুলো আমরা কি বলি? এগুলোকে আমরা বলি বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপিথেলিয়াম কোষ দিয়ে তৈরি। এগুলো সবগুলো কি অ্যাপিথেলিয়াম কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এই পয়েন্টটা যদিও তোমাদের লাগবে না, তারপরে বলি কেন বলতেছি। এখন যখন হচ্ছে গ্লোমেরুলাস তৈরি হচ্ছে তখন এফারেন্ট আর্টারিওল থেকে এমন অসংখ্য 50টা নালিকা, একের পর এক 50টা নালিকা, কতটি নালিকা? 50টি নালিকা যুক্ত হওয়ার পরে সেখান থেকে কি তৈরি করতেছে বলতো? বোম্যান্স ক্যাপসুলকে তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে বোম্যান্স ক্যাপসুল থেকে আস্তে আস্তে গ্লোমেরুলাসকে তৈরি করে দিচ্ছে। তাহলে কতটি নালিকা লাগবে? 50টি নালিকা লাগবে মিনিমাম। কতটি নালিকা? 50টি নালিকা। ঠিক আছে, ডান। এরপরে আসো, বৃক্কের গঠন ও কাজের একককে কি বলে? তোমরা জানো গ্লোমেরুলাস হচ্ছে একটা অংশ। গ্লোমেরুলাসকে আমরা কি বলি? রক্তের আলট্রা ফিল্ট্রেট করবে, রক্তের আলট্রা ফিল্ট্রেট করবে, আলট্রা ফিল্ট্রেশন। আর একটু বড় করে লেখা ট্রাই করি। গ্লোমেরুলাস মানেই মনে রাখবা, গ্লোমেরুলাস মানেই রক্তের আলট্রা ফিল্ট্রেশন করবে, রক্তের আলট্রা ফিল্ট্রেশন করবে। ভালো কথা, হ্যাঁ, গ্লোমেরুলাস মানে রক্তের আলট্রা ফিল্ট্রেশন। শেষ। এবার আসো নিউরন। নিউরনকে কি বলা হয়? নিউরনকে বলা হয় স্নায়ুর কার্যকারী একক, স্নায়ু বা নার্ভ। স্নায়ু বা যেটাকে নার্ভ বলো, এটার কার্যকারী একককে আমরা কি বলি? নিউরন বলি। ওকে, এটাও আমরা মেনে নিলাম। এবার আসো নেফ্রন। এবার কি বলতেছে? নেফ্রন। হ্যাঁ, নেফ্রন হচ্ছে কি? এটা হচ্ছে, এইটাই আমাদের কাঙ্ক্ষিত এখন, বৃক্কের গঠন ও কার্যকরী একক। বৃক্কের গঠন ও কার্যকরী এককে, গঠন ও কার্যকরী
একককে আমরা কি বলতেছি? নেফ্রন বলতেছি। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের বৃক্কের ক্ষেত্রে একটা বৃক্কে মিনিমাম 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। কত? 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। ঠিক আছে, 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। বোম্যান্স ক্যাপসুল হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়ালি গ্লোমেরুলাসকে একটা আবরণ দেওয়ার একটা জায়গা তৈরি করে থাকে। তাহলে কাঙ্ক্ষিত আনসার কোনটা আমাদের? নেফ্রন। তাহলে কাঙ্ক্ষিত আনসার কোনটা? নেফ্রন। মানবদেহের বৃক্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা? বৃক্ক দ্বারা কোনটির পরিমাণ নিয়ন্ত্রিত হয়? সোডিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ, ক্লোরাইডের পরিমাণ, তিনটাই। কোনটাই? তিনটাই। সোডিয়ামের পরিমাণও নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ কেন? কারণ বৃক্ক বৃক্ক হচ্ছে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। পানি কেন? কেন আবার একটু বলি। বৃক্ক যখন অসমো রেগুলেশন করবে, কি করবে বলো তো? অসমো রেগুলেশন। অসমো অসমো রেগুলেশন করবে। অসমো রেগুলেশন কি? অসমো রেগুলেশন আবার কি পরীক্ষা আসতে পারে যে অসমো রেগুলেশন কি? অসমো রেগুলেশন হচ্ছে আমরা বলবো পানি পুণ্য শোষণ, পানি পুণ্য শোষণ প্রক্রিয়া। পানি পুণ্য শোষণ প্রক্রিয়া। এই পানির পুণ্য শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে বৃক্কের কি লাগতেছে? বৃক্কের হেল্প লাগতেছে। অর্থাৎ আমার বডিতে পানির পুণ্য শোষণ হবে, এটা কে নিয়ন্ত্রণ করবে? বৃক্ক নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, বোঝাইতে পারছি? বৃক্ক নিয়ন্ত্রণ করবে। আবার আসো, আমার বডিতে আবার হচ্ছে লবণের লবণের পুণ্য শোষণ করা লাগবে। লবণের কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, সেটার ক্ষেত্রেও বৃক্কের কার্যকলাপ। তাহলে লবণে কি থাকে? লবণে জানি আমরা সোডিয়াম আয়ন আর কি থাকে? ক্লোরাইড আয়ন। এখানে তো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তো ইজিলি হচ্ছেই। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তো ইজিলি হচ্ছে। এবার আসো রক্তের ক্ষেত্রে রক্তের চাপও নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, রক্তের চাপও নিয়ন্ত্রণ করতেছে। রক্তে কোন আয়ন থাকতেছে? রক্তে পটাশিয়াম আয়ন থাকতেছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কোনটা হবে? তিনটাই হবে। কাঙ্ক্ষিত আনসার কোনটা হবে? তিনটাই হবে। এবার আসো, প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়? প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়? কাঙ্ক্ষিত আনসার জানার ট্রাই করো। প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়? প্যাপিলা, হ্যাঁ, তাহলে এখন দেখো এটা কিভাবে পড়বো। এটা যদি আমাদের কাঙ্ক্ষিত হৃৎপিণ্ড হয়, ঠিক আছে, এটা যদি আমাদের কাঙ্ক্ষিত হৃৎপিণ্ড হয়ে থাকে, ঠিক আছে, কাঙ্ক্ষিত হৃৎপিণ্ড হয়ে থাকে, এখানে আমাদের এই অংশ যদি হয়ে থাকে, আমরা বলি উত্তল অংশ আর একটা কি? অবতল অংশ। হ্যাঁ, উত্তল অংশকে আমরা বলি হাইলাম, আর অবতল অংশের এই জায়গাকে আমরা কি বলতেছি? এই জায়গাকে আমরা বলতেছি পেলভিস। কি বলতেছি? পেলভিস। তাই এই পেলভিসে কি হচ্ছে? এই পেলভিসে সাধারণত কি হয়? প্রচুর পরিমাণে অনুনালিকা তৈরি করে। কি তৈরি করে? অনুনালিকা তৈরি করে, এবং সেখানে এমন বিভিন্ন নালিকা তৈরি করতেছে। এটাকে আমরা কি বলতেছি? পেলভিস। এটাকে কি বলতেছি? সরি, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা কি বলতেছি? কাঙ্ক্ষিতভাবে পেলভিস বলতেছি। কাঙ্ক্ষিতভাবে কোনটা বলতেছি? পেলভিস বলতেছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা হবে? কাঙ্ক্ষিত অ্যান্সার আসলে হবে আমাদের পেলভিস হবে। কথা বলতে পারছি? কাঙ্ক্ষিত অংশ কি হবে? পেলভিসে উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হচ্ছে? পেলভিসে উন্মুক্ত হচ্ছে। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কর্টেক্সও হইতে পারতো। কারণ এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলো যে জায়গাগুলো যুক্ত হচ্ছে, এগুলো কি? কর্টেক্স আমরা বলতে পারি। তাহলে কাঙ্ক্ষিত আনসার আসলে দুইটাই নিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেলভিস নিব। মানবদের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় কোন তন্ত্রের মাধ্যমে? বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়, জানো? বিষাক্ত পদার্থ বলতে কোনটাকে বোঝাচ্ছে জানো? বিষাক্ত পদার্থ বলতে আমরা বোঝাচ্ছি নাইট্রোজেনকে। কাকে? নাইট্রোজেনকে। এবং নাইট্রোজেন হচ্ছে কি? একটা বিষাক্ত পদার্থ। এটা যদি কোনো কারণে আমার বডির ভিতরে জমতে থাকে, আমি তুমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো। খাতাম গায়ে, গুড বাই, টাটা। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যেটার মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে সেটাকে আমরা বলবো কি? রেচনতন্ত্র। পরিপাকতন্ত্র কোনটাকে বলবো? ডাইজেস্টিভ সিস্টেম। কোনটাকে বলি? ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ কি? যার মাধ্যমে খাবার পরিপাক হয়। ঠিক আছে, রেচনতন্ত্রকে আমরা কি বললাম?
কি হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সেটা হচ্ছে দেহের বাইরে নিষ্কাশিত হবে। পৌষ্টিকতন্ত্র কোনটা? পরিপাকতন্ত্রকে আমরা বলবো পৌষ্টিকতন্ত্র। শ্বসনতন্ত্র কি? যেখানে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হচ্ছে সেটার আলোচনা করব কোথায়? শ্বসনতন্ত্রে গিয়ে আলোচনা করব। তাহলে এটাও কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছো আশা করি। এবার চলে আসো 16 নম্বরে, বলতেছে রেনাল শিরা কোথা থেকে বের হয়? রেনাল শিরা হাইলাস না হচ্ছে পেলভিস, হাইলাম না পেলভিস বা হাইলাস না পেলভিস, এটা কিভাবে বুঝবা? এটাকে আবার চিত্র আঁকাইতে হবে আমাদের, আবার চিত্র আঁকাইতে হয়। তা রেনাল শিরা কোনটা? এই যে এটাকে বলে হয় আমরা রেনাল শিরা। এটাকে কি বলি? রেনাল শিরা। এটা কি? রেনাল ধমনী। একটা রেনাল শিরার একটা কি? রেনাল ধমনী। এখন কাহিনী হচ্ছে এই রেনাল শিরা, এটা হচ্ছে আমাদের সেই রেনাল শিরা। এটাকে কি বলবো? রেনাল শিরা বলবো। রেনাল শিরা কোথা থেকে উন্মুক্ত হচ্ছে? এই যে এই অংশটাকে আমরা কি বলেছি? এই অংশটাকে আমরা বলেছি হাইলাস। কি বলেছি? হাইলাস বলেছি। তাহলে আমাদের কোন জায়গা থেকে উন্মুক্ত হবে? আমাদের হাইলাস থেকে উন্মুক্ত হবে। কোথা থেকে উন্মুক্ত হবে? হাইলাস থেকে উন্মুক্ত হবে। ক্যাপসুল কোনটা? এই যে আবরণ, এই আবরণের নাম কি? ক্যাপসুল। আবরণ কি? আবরণ হচ্ছে একটা ক্যাপসুল। হ্যাঁ, আবরণ কি? ক্যাপসুল। এবং এবং হাইলাম কোনটা? এই যে উত্তল অংশের ভাঁজকে আমরা কি বলতেছি? হাইলাম বলতেছি। উত্তল অংশের ভাঁজকে আমরা কি বলতেছি? হাইলাম বলতেছি। ঠিক আছে, সরি আমাদের একটু ভুল হয়েছে, এটা উত্তল অংশের ভাঁজকে আমরা কি বলতেছি? পেলভিস বলতেছি। হ্যাঁ, পেলভিস বলতেছি। আর এই অংশটাকে আমরা কি বলবো তাইলে? এই অংশটাকে আমরা কি বলবো? হাইলাম বলতেছি। ঠিক আছে, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের কি আছে? ঠিক আছে, কাঙ্ক্ষিত অ্যান্সার কি? ঠিক আছে, এটাকে আমরা বলবো পেলভিস। এটাকে বলতেছি পেলভিস, এটাকে বলতেছি হাইলাম। ঠিক আছে। শিশুদের কোনটি থেকে কিডনির অসুখ হতে পারে? শিশুদের যে রোগটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা জানো নিউমোনিয়া রোগ হয়। শিশুদের ক্ষেত্রে হাম টনসিল হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কোনটা হয়? নিউমোনিয়া হয়। এবং নিউমোনিয়া কেন হয়? নিউমোকোকাস নামক কিসের আক্রমণে? নিউমোকোকাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে। নিউমোকোকাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কি হচ্ছে? শিশুদের কিডনির অসুখ হচ্ছে বা কিডনির রোগ হচ্ছে নিউমোকোকাস নামে। এই নিউমোকোকাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে যখন নিউমোনিয়া রোগ হচ্ছে, সেটার কারণে আমাদের বলতেছে কি? শিশুদের কিডনির অসুখ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এই পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে আসো, টনসিল হবে না, এটা হবে নিউমোনিয়া। হ্যাঁ, এটা টনসিল হবে না, অ্যান্সার হবে কি? নিউমোনিয়া। এবার আসো, দেহের পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি? দেহের পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে আমরা জানি বৃক্ক ভূমিকা করে। বৃক্কের নেফ্রনের পুনঃ শোষণ প্রক্রিয়া করে, আবার যকৃত করে। আবার কে করে? আবার যকৃত করে থাকে। কখনো কখনো যকৃত করে থাকে। করবে? যকৃত করবে কখনো? না। যকৃতের ক্ষেত্রে যদি বলতো রক্তের ক্ষেত্রে রক্তের পুনঃ শোষণ বা রক্তের ভারসাম্য নিয়ন্ত্রণ, সেক্ষেত্রে কাজ করতো কে? যকৃৎ কাজ করতো। কিন্তু পানির ভারসাম্য নিয়ন্ত্রণ ডাইরেক্টলি মনে রাখবে, পানির কাজ একমাত্র এই পানির কাজকে আমরা কি বলতে পারি? অসমো রেগুলেশন। একটু আগে বলেছিলাম অসমো রেগুলেশন। আমি তোমাদেরকে একটু জাজ করলাম, দেখলাম পারো না তোমরা, তাহলে একটু বুঝতে হবে এই অসমো রেগুলেশনকে আমরা বলি পানির পুনঃ শোষণ বা পানির ভারসাম্য নিয়ন্ত্রণ। সেটাকে কে কাজ করতেছে? বৃক্ক এবং ডাইরেক্টলি বৃক্ক এবং নেফ্রন। ঠিক আছে, এই অসমো রেগুলেশন একটা বিশেষ হরমোনের মাধ্যমে হয়ে থাকে, তার নাম এডিএইচ হরমোন। নাম কি? এডিএইচ হরমোন। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটাকে আমরা আরেক ভাষায় কি বলি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলি। তাহলে কাঙ্ক্ষিত আনসার কোনটা আমাদের? 1 আর 2। ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ কোনটি? ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ কোনটা হবে? নেফ্রন। স্বাভাবিক কথা, কারণ বৃক্কের অংশ ইউরিনিফেরাস নালিকা। নিউরন কার অংশ? স্নায়ুর অংশ। হ্যাঁ, নিউরন হচ্ছে কার অংশ? স্নায়ুর অংশ। এখানে যদি র্যানভিয়ারের পর্ব, অ্যাক্সন, ডেনড্রাইট এইগুলো থাকতো তাহলে কার সাথে সংযুক্ত হইতো? নিউরনের সাথে সংযুক্ত হইতো। মেনিনজেস কিসের অংশ জানো? মাথার অংশ। মাথার অংশ কি? মেনিনজেস। হ্যাঁ, পুলরা কিসের অংশ? পুলরা হচ্ছে ফুসফুসের যে দ্বিস্তরী আবরণ আছে, ফুসফুসের যে দ্বিস্তরী আবরণ, সেটা হচ্ছে সাথে কোনটা যায়? পুলরা যায়। তাহলে এটাও কাঙ্ক্ষিতভাবে অ্যান্সার পেয়ে গেলে। এরপর আসো, অ্যাফারেন্ট আর্টারিওল কোন অংশ থেকে সৃষ্টি হয়? অ্যাফারেন্ট আর্টারিওল কোন অংশ থেকে সৃষ্টি হয়? রেনাল শিরা, রেনাল ধমনী, ইউরেটার, হ্যান্ডলিল লুপ। কোন অংশ থেকে তৈরি হয় অ্যাফারেন্ট আর্টারিওল? রেনাল ধমনী থেকে। কোন জায়গা থেকে? রেনাল ধমনী থেকে আমাদের কি তৈরি হচ্ছে? অ্যাফারেন্ট আর্টারিওল তৈরি হচ্ছে। রেনাল ধমনী থেকে কি তৈরি হচ্ছে? অ্যাফারেন্ট আর্টারিওল তৈরি হচ্ছে। কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাওয়ার কারণ কি? ধীরে ধীরে, তাহলে অবশ্যই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স।
হ্যাঁ, উচ্চ রক্তচাপ এবং কি ডায়াবেটিক্স, এটা হচ্ছে মনে রাখো। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কেন 2 আর 3? কারণ ডায়রিয়া হইলে ধীরে ধীরে হবে না, তখন তাৎক্ষণিক বিকল হবে। ডায়রিয়া হয় বা রক্তপাত হয়, তাহলে সেক্ষেত্রে তোমার তাৎক্ষণিকভাবে বিকল হবে। কি হবে? তাৎক্ষণিক রক্তপাত বা ডায়রিয়া এইগুলো হইলে বৃক্ক তাৎক্ষণিকভাবে বিকল হবে। ধীরে ধীরে হইতে গেলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স এই ধরনের আক্রমণে কি হচ্ছে? সাধারণত আমাদের কিডনি বিকল হচ্ছে। এই পয়েন্টটা খুব ভালোভাবে যদি একটু রিমেম্বার করতে পারো তাহলে কাজে দিবে। ওকে, ডান। এবার আসো, বোমান্স ক্যাপসুল কোনটিকে বেষ্টন করে রাখে? বোমান্স ক্যাপসুল সাধারণত বেষ্টন করে রাখবে কাকে? অবশ্যই গ্লোমেরুলাসকে। কেন একটু বলে রাখি, এইটা বারবার চিত্রটা আঁকানোর ট্রাই করেছি আমরা। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে গ্লোমেরুলাস, এবং এটার চারিদিকে যে আবরণটা আবৃত অবস্থায় আছে, এটার নাম কি বলতো? এটার নামই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্লোমেরুলাস, সরি বোমান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল মূলত কাকে আবৃত করে রাখতেছে? আমাদের গ্লোমেরুলাসকে আবরণ করে রাখতেছে, এবং এটা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দিয়ে তৈরি হচ্ছে। ওকে, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়েছো। এবার আসতেছি তোমাদের হচ্ছে কি অংশে ব্যাখ্যাতে বলো তো? এবার আসতেছি তোমাদের সাধারণত রিটেন ব্যাখ্যাতে। কোন অংশের ব্যাখ্যাতে যাচ্ছে আমরা এখন? রিটেন অংশের ব্যাখ্যাতে। রিটেন অংশের ব্যাখ্যা বলতে আমরা কি বলতেছি? যে অংশ থেকে তোমাদের সাধারণত তোমার হচ্ছে কি বলতেছি আমরা বলো তো? কাঙ্ক্ষিতভাবে যে রিটেন আসতেছে, অর্থাৎ ঘ, যে কে আমরা কি বলি? প্রয়োগ, এবং কে আমরা কি বলি? উচ্চতার দক্ষতা। সেই অংশতে আমরা এখন চলে যাচ্ছি একটু ধারাবাহিকভাবে ব্যাখ্যা করার জন্য। এখন বলতেছে, প্রথম প্রশ্ন বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির বিকলের কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে, বিকলের কারণ ব্যাখ্যা করো। তাহলে এখন যদি একটু বলতে যাইতে হয় এখান থেকে কেমন ভাবে অ্যান্সার করতে পারি? প্রথম কথা, বিকলের কারণ যদি বিশ্লেষণ করতে হয় আমাদের, ঠিক আছে, একটু আগে আমরা পড়েছি আমাদের উদ্দীপকের অঙ্গটা কি, তাহলে তোমাকে প্রথম কি লিখতে হবে? উদ্দীপকের অঙ্গটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি এটা একটা কি কিডনি, এটাকে আমরা কি বলবো? কিডনি বা বৃক্ক বলবো। ঠিক আছে, কিডনি বা বৃক্ক। তা বৃক্ক সাধারণত যদি বলা হয় বিকল হওয়ার কারণ বিশ্লেষণ করো, সাধারণত মানে বিকল হচ্ছে কয় কারণে? একটা হচ্ছে 2 কারণে বিকল হচ্ছে। কিডনি বিকল কয়ভাবে হবে? 2 ভাবে। একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে হবে, আরেকটা কি ধীরে ধীরে হবে, আরেকটা হবে ধীরে ধীরে। তাৎক্ষণিক বিকলটা কি? তাৎক্ষণিক বিকলটা বলতে যদি বলা হয় ডায়রিয়া, যদি তোমার ডায়রিয়া হইলে কি হবে? পানির অভাব হবে, প্রচুর পরিমাণে পানির অভাব হবে। প্রচুর পরিমাণে কি হবে? পানির অভাব হবে। সেখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের অভাব হবে, তখন আস্তে আস্তে কি হবে? বৃক্ক তাৎক্ষণিকভাবে বিকল হয়ে যাবে। যদি কোনো কারণে প্রচুর পরিমাণে উচ্চ রক্তক্ষরণ হয়, কি হয়? উচ্চ রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হচ্ছে প্রচন্ড পরিমাণে, উচ্চ রক্তক্ষরণ হইলেও তখন কি হবে? আমাদের তাৎক্ষণিকভাবে বৃক্ক বিকল হবে। যদি ধীরে ধীরে বলে, যেমন ধীরে ধীরে ক্ষেত্রে আমি বললাম যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমার ধীরে ধীরে বিকল হবে, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে আস্তে আস্তে মূত্রনালীতে প্রবলেম হবে, তখন আস্তে আস্তে তোমার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে সেটা তাৎক্ষণিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ধাক্কা দিবে কোথায়? কিডনিতে। সেক্ষেত্রে তোমার বৃক্ক বিকল হবে। সেকেন্ড পয়েন্টে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো, উচ্চ রক্তচাপ। তোমাদের উচ্চ রক্তচাপ আছে, সেক্ষেত্রেও কি ধীরে ধীরে বিকল হবে। আর একটা বলতে পারো, সেটা হচ্ছে পয়েন্টটার বাইরে, সেটা হচ্ছে ঔষধের প্রভাবে। কার প্রভাবে? ঔষধের প্রভাবে। কোনো কারণে তুমি যদি পেইন কিলার খেয়ে থাকো, কোনো কারণে কি বলতেছো? পেইন কিলার প্লাস
অ্যান্টিবায়োটিক ঔষধ জাতীয় ঔষধ খাচ্ছ, এই জাতীয় ঔষধ খাইলে তোমার আস্তে আস্তে কি হবে, বৃক্ক বিকল হবে। এই পয়েন্টগুলো যদি তুমি সুন্দর করে একটু ব্যাখ্যা করে আসতে পারো, তোমার উচ্চতার দক্ষতা অনুযায়ী তোমাকে প্রশ্নে উচ্চতার দক্ষতা, যেটা ঘ মার্ক আমরা জানি 4 মার্ক, এটাতে কত মার্ক জানি আমরা 4 মার্ক জানি, এটাকে বলি আমরা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতার দক্ষতা, এটাকে আমরা কি বলি, ঘ মার্ককে আমরা বলি উচ্চতার দক্ষতা। এই উচ্চতার দক্ষতাতে তুমি 4-এ 4 পাইতে বাধ্য। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাও খুব সুন্দর করে আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার সামারি টেনে দিই। কিডনি বা বৃক্ক বিকল হয় সাধারণত দুই ভাবে, একটা তাৎক্ষণিক আর একটা কি ধীরে ধীরে। তাৎক্ষণিকটাকে আমরা কয়েকটা পয়েন্টে বলতে পারি, যেমন ডায়রিয়া হলে, উচ্চ রক্তক্ষরণ হইলে, আর একটা কি ধীরে ধীরে করেছে বলতেছি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঔষধের প্রভাব, পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক খেলে আস্তে মানে আস্তে আস্তে কি হবে, আমাদের বৃক্ক বিকল হবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে পয়েন্টে চলে যাই। বৃক্ক আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি অসমো রেগুলেশন নিয়ন্ত্রণ করে থাকে। স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত পানি আমাদের বৃক্ককে সুস্থ রাখে, উদ্দীপক দিছে আর কি। হ্যাঁ, এবার বলতেছে ক্ষতিগ্রস্ত বৃক্কের জন্য আমরা ডায়ালাইসিস প্রক্রিয়া ব্যবহার করতে পারি। অবশ্যই পারি। উদ্দীপকের প্রথম লাইনটি ব্যাখ্যা করো। প্রথম লাইনটি কি বলতেছে? প্রথম লাইনটা হচ্ছে আমাদের বলছে বৃক্ক আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অঙ্গ, অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্গ। কেন গুরুত্বপূর্ণ অঙ্গ মানে বলতে যাচ্ছে যে উদ্দীপকের প্রথম লাইনটা ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানে দুই ধরনের অ্যান্সার আসতে পারে। কেউ কেউ ভাববে যে বৃক্ক নিয়ে ব্যাখ্যা করতে বলতেছে বা বৃক্কের গঠন নিয়ে। ঠিক আছে, বৃক্কের গঠন নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের আসলে দুইটা পয়েন্ট আসে। একটা হচ্ছে বৃক্ক আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ, তাহলে আমরা যদি দ্বিমত পোষণ না করতে চাই, এটা কি প্রয়োগ না? আমি প্রয়োগ যখন করব, আমি দ্বিমত পোষণ করব না। আমি বলতেছি উদ্দীপকের লাইনটি ব্যাখ্যা করো, তাহলে আমি প্রথম লিখবো যে উদ্দীপকের প্রথম লাইনটি বলা আছে বৃক্ক আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুই ধরনের ব্যাখ্যা প্রয়োজন, একটা বৃক্কের গঠন আর কেন গুরুত্বপূর্ণ, আর একটা কি কেন গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, এটা যদি তুমি ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল। এটা অ্যান্সার মানে অ্যান্সার করতে পারলেই কি, এই দুটো ব্যাখ্যা করতে পারলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এক্ষেত্রে আমি হলে কি করব, আমি হলে পরীক্ষার খাতায় আগে আমি একটা ছোট করে বৃক্কের চিত্র আঁকবো। ছোট করে কি আঁকবো, বৃক্কের চিত্র আঁকবো। বৃক্কের চিত্র এঁকে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করা শুরু করব। প্রথমত আমি ব্যাখ্যা শুরু করব, প্রথমত কি পয়েন্ট লিখবো বড় করে, যে গঠন। গঠন, গঠনে কি বলবো, ক্যাপসুল বা আবরণ আছে, অর্থাৎ বৃক্ক একটা দ্বিস্তরী আবরণ দিয়ে তৈরি, যেটাকে আমরা বলতেছি ক্যাপসুল। ক্যাপসুলের সাথে আর একটা অংশ থাকবে যেটাকে আমরা বলবো কর্টেক্স। কি বলবো, কর্টেক্স। অন্তর্বর্তী গঠনকে আমরা কি বলবো, কর্টেক্স। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা রেনাল ধমনী, একটা নাম কি রেনাল ধমনী, আর এটাকে কি বলবো, রেনাল শিরা। তারপর এখানে আমাদের বলবো আস্তে আস্তে আমাদের এখানে অসংখ্য রেনাল এখানে তৈরি হবে, রেনাল পিরামিড থাকবে। হ্যাঁ, রেনাল পিরামিড থাকবে। অবতল অংশের ভাঁজকে হাইলাস, উত্তল অংশের ভাঁজকে বা হাইলাম, অবতল অংশের ভাঁজকে বলবো পেলভিস। এরকম অসংখ্য পয়েন্ট আমরা বলতে থাকবো। হাইলাম, পেলভিস, হাইলাম, হাইলাম, পেলভিস, হাইলাম, পেলভিস। তারপর বলবো এখানে রেনাল পিরামিড থাকে, রেনাল পিরামিড। তারপর থাকবে মেডুলা, তারপর থাকবে কি মেডুলা, তারপর হচ্ছে কৌশিক জালিকা। তারপর আস্তে আস্তে ব্যাখ্যা করব, নেফ্রন নিয়ে ব্যাখ্যা করব, তারপর নেফ্রন নিয়ে ব্যাখ্যা করব, এতটুকু ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, দেন আমরা চলে যাবো কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণের ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট লিখতে পারি বৃক্ক আমাদের হচ্ছে অসমো রেগুলেশনে সাহায্য করে। প্রথমে তো লিখি আমরা মূত্র তৈরিতে সাহায্য করে, মূত্র তৈরিতে সাহায্য করে, এবং মূত্রের প্রধান উপাদান হচ্ছে ইউরিয়া। কোনটা, ইউরিয়া, এবং ইউরিক অ্যাসিড, যেটা যদি কোনো, যেটা আবার কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যদি আমাদের বৃক্কের মাধ্যমে নিঃসারিত না হয় তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে মারা যাব। কেন মারা যাব, কারণ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ প্রচন্ড পরিমাণে বিষাক্ত। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট আমরা বলবো কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের অসমো রেগুলেশনে ভূমিকা পালন করে। অসমো রেগুলেশনে, অসমো রেগুলেশনে ভূমিকা পালন করে। অসমো রেগুলেশনের প্রথম এবং প্রধান কাজ, অর্থাৎ অসমো রেগুলেশন বলতে কি, আবার লিখবো নিচেই, অসমো রেগুলেশন বলতে বুঝবো পানি প্লাস
পানির পুণ্য শোষণ আর কি, এটাই লিখবো, পানির পুণ্য শোষণ। এরপরে লিখবো বৃক্ক আমাদের লবণের পুণ্য শোষণেও সাহায্য করে। কিসের? লবণের পুণ্য শোষণ, অর্থাৎ সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, এটার ক্ষেত্রেও আমাদের সাহায্য করে। এরপরে লিখবো বৃক্কের ক্ষেত্রে আরো আনুষঙ্গিক যতগুলো উপাদান আছে, বৃক্ক থেকে আমাদের প্রচুর পরিমাণে বৃক্কের পাশেই থাকে বোন মেরু, পাশেই কি থাকে? বোন মেরু, এবং সেই বোন মেরু থেকে আমাদের একটা পর্যায়ে আরবিসি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে কি উৎপন্ন হয়? আরবিসি উৎপন্ন হয়। এই পয়েন্টগুলো আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার ট্রাই করব, পয়েন্ট বাই পয়েন্ট। উপরে দরকার হয় সুন্দর করে কালার পেন দিয়ে আমরা নোট ডাউন করব, হ্যাঁ, যে এটা এটা ভূমিকা পালন করতেছে, কেন করতেছে, আমি যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো তুমি অ্যান্সার করতে পারো। এতটুকু যদি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, আমার মনে হয় না তোমার কোনোভাবে কোনো জায়গায় তোমাকে আটকাতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। ওয়েট, এবার আসো 26 নম্বর প্রশ্নে চলে আসো। 26 কি বলতেছে? মানবদের প্রধান রেচনাঙ্গ, এ হচ্ছে মানবদের প্রধান রেচনাঙ্গ। এবার বলতেছে বি হচ্ছে রেচনতন্ত্র। বি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো। বি এর চিহ্নিত চিত্র, রেচনতন্ত্র। রেচনতন্ত্র যখন বলেছে, তোমাকে নেফ্রনের রেচনতন্ত্র পয়েন্টগুলো একটু আলোচনা করতে হবে। রেচনতন্ত্র বলতে শুধু যে নেফ্রন বলা হয় তা না, তোমাকে এখানে প্রয়োজনে মূত্রথলি, মূত্রনালী সবগুলোর পয়েন্ট একটু তোমাদেরকে বলতে হবে। মূত্রথলি, মূত্রনালী, দেন তোমার হচ্ছে চিহ্নিত চিত্র, যেহেতু বলেছে এক কথায় একদম এইভাবে ধরে ধরে করবা। এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসকে চারদিক থেকে, আচ্ছা, গ্লোমেরুলাস থেকে আস্তে আস্তে এইভাবে বেরোইলো, বেরোয় আমাদের আস্তে 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 এইভাবে আমাদের তৈরি করবে নেফ্রন। এইভাবে আমার তৈরি করবে কি বলতো? নেফ্রন তৈরি করলো, তারপর নেফ্রন তৈরি করলো, এটা তৈরি করলো, এটা তৈরি করলো। এটার পরে হচ্ছে আমরা লিখবো এটা নিকটবর্তী পেছনের নালিকা, এটা হ্যানলির লুপ, ওটা দূরবর্তী পেছনের নালিকা। আস্তে আস্তে গিয়ে এখানে শেষ হচ্ছে আমাদের হচ্ছে এর সাথে সংগ্রাহী নালিকার সাথে, সংগ্রাহী নালিকার সাথে, ইত্যাদি ইত্যাদি। এই পয়েন্টগুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করবো। দেন বিয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা তাহলে একদম পয়েন্ট বাই পয়েন্ট এইভাবে লিখতে হবে। এটার হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের চারিদিকে, গ্লোমেরুলাসের চারিদিকে যে জিনিসগুলো থাকে সেটাকে আমরা কি বলবো? বোম্যান্স ক্যাপসুল বলবো। বোম্যান্স, বোম্যান্স ক্যাপসুল। তারপর এটাকে আমরা বলবো নিকটবর্তী প্যাচানোনালিকা, প্রক্সিমাল, হ্যাঁ, প্রক্সিমাল প্যাচানোনালিকা বা নিকটবর্তী প্যাচানোনালিকা। তারপর এটাকে আমরা বলবো কি? হ্যানলির লুপ, হ্যানলির লুপ। এটাকে বলবো দূরবর্তী প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা। এটাকে বলবো কি? সংগ্রাহী নালিকা। এইটা টোটালি এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারলে আমাদের এনাফ। এইভাবে আমাদের খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে যেতে হবে। তাহলে আমরা কি কাঙ্ক্ষিত 4 মার্কের ভিতরে, এটা কি সরি 3 মার্ক, এটা কি প্রয়োগের প্রশ্ন? কিসের প্রশ্ন দিয়েছে? প্রয়োগ। তাহলে আমরা এই প্রয়োগ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝাইতে পারছি? ডান। পাশাপাশি যেহেতু রেচনতন্ত্র নিয়ে কথা বলছে, পারলে একটু এইভাবে আমাদের একটু বৃক্কের চিত্রটাও একটু দিয়ে দিলে, পাশাপাশি বৃক্কের চিত্রটাও একটু দিয়ে দিলে কোনো সমস্যা নেই, আরো সুন্দর হয়। এবার আসো, জাকির হোসেন একটা উদ্দীপক দিচ্ছে। জাকির হোসেন উদ্দীপকটা ভালোভাবে পড়ার ট্রাই করি আমরা। বলতেছে জাকির হোসেন বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগতেছিলেন। ভালো কথা। আমি যেহেতু দেখো, আমি কিন্তু আমি তোমাদের টিচার হিসেবে কি যে কোনো একটা পয়েন্ট শুনলে কিন্তু বলতে পারি যে এই ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। তোমাদেরকেও এমন, আমার স্টুডেন্ট যেহেতু তোমরা, এইভাবেই তোমাদেরকে তৈরি হইতে হবে। প্রশ্ন শোনার সাথে সাথে তোমাকে বুঝতে হবে। না, আমি বুঝতে পারতেছি এখানে একটা কথা, মানে কোনো একটা প্রশ্ন দিয়ে দিবে, যে প্রশ্ন থেকে তোমাকে উল্লেখ করতে পারে এইভাবে যে উচ্চ রক্তচাপ হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কেমন বিকল হবে বা এর ফলে কি হবে বৃক্কের। যাই হোক, আমরা পড়ি। তারপরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন, আমরা মানলাম উচ্চ রক্তচাপে ভুগছেন। হঠাৎ একদিন তার সম্পূর্ণ শরীর ফুলে গেল, তার মানে বৃক্কের সমস্যা হয়েছে। আমরা জানি উচ্চ রক্তচাপ হইলে ধীরে ধীরে কি হবে? বৃক্কে বিকল হয় বা বৃক্ক বিকল হওয়ার দিকে যায়। পাশাপাশি তার মূত্রের পরিমাণও কমে গেল। মানলাম, যখন বৃক্ক কাজ করতে পারবে না, বৃক্ক পুণ্য শোষণ করতে পারতেছে না, কারণ বৃক্কে যতক্ষণ আমাদের মূত্র তৈরি করে কে? বৃক্ক, আমরা পড়েছি। সেটা যদি কাজ করতে না পারে তাহলে কি? মূত্র তৈরি হবে না।
ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তার রক্ত পরীক্ষা করতে বললেন, রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেছে। আমরা জানি আমাদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে সব থেকে বেশি মান কি, ক্রিয়েটিনের মান বেড়ে যাবে। এক্ষেত্রে তার শরীরে বর্জ্য পরিশোধনকারী অঙ্গটি সুষ্ঠুভাবে কাজ করতেছে না। বর্জ্য পরিশোধনকারী অঙ্গর নাম কি? বর্জ্য পরিশোধনকারী অঙ্গের নাম হচ্ছে কিডনি। এটাকে আমরা কি বলবো? বৃক্ক। ঠিক আছে। কোন তন্ত্রের, এবার বলতেছে প্রশ্ন গেছে, আমরা সৃজনশীলে চলে গেছি। কোন তন্ত্রের মাধ্যমে দেহে উৎপাদিত ক্ষতিকর পদার্থ বাইরে চলে আসে? কোন তন্ত্র? রেচন তন্ত্রের মাধ্যমে। কোন তন্ত্র? রেচন তন্ত্রের মাধ্যমে। একদম সহজ আনসার। কারণ রেচন তন্ত্রের মাধ্যমে উৎপাদিত ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর পদার্থ বলতে কাকে বোঝায়? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। ঠিক আছে। এবার বলতেছে ডায়ালাইসিস ফ্লুইড বলতে কি বোঝায়? আচ্ছা, এটা ব্যাখ্যা করতেছি আমরা। গ নম্বর প্রশ্ন বলছে জাকির হোসেনের দেহে কোন ধরনের জটিলতা তৈরি হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা, এটাও বোঝাই। দৈহিক স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জাকির হোসেনের দেহে উক্ত অঙ্গ সংযোজনের কোনো বিকল্প নাই। যথার্থভাবে মূল্যায়ন করো। ঠিক আছে, যথার্থভাবে মূল্যায়ন করতে বলছে, আমরা ট্রাই করতেছি। ডায়ালাইসিস ফ্লুইড বলতে কি বোঝায়? আচ্ছা, এবার আসো। আর ডায়ালাইসিস নিয়ে কোনো প্রশ্ন আছে? রেচন বলতে কি বোঝায়? রক্তের আলট্রাফিলট্রেট কি? বৃক্ক ধীরে ধীরে বিকল হবার কারণ কি? আচ্ছা, এবারে 30 নম্বরে কি বলতেছে? অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। আচ্ছা, আসো আমরা ডায়ালাইসিস কি সেই জায়গা থেকে একটু পড়ো। ডায়ালাইসিস ফ্লুইড কি? যখন তোমার সাধারণত আমাদের বৃক্ক বিকল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বৃক্ক বিকল হয়ে যাচ্ছে, তখন আমাদের বৃক্কের পরিবর্তে এমন একটা মেশিন ইউজ করা হয় যে মেশিনটাকে আমরা কি বলতেছি, যে বৃক্কের ন্যায় কাজ করবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি কোথা দিয়ে পরিবহন হয়? শিরা দিয়ে পরিবহন হয়। তাহলে আমাদের সেই শিরা দিয়ে রক্তটা টেনে নিবে ডায়ালাইসিস মেশিন, অ্যান্ড রেনাল আমাদের যে ধমনী আছে, ধমনী দিয়ে আবার কি পাঠাই দেবে? সে অক্সিজেন সেটাকে পরিষ্কার করে নাইট্রোজেন ঘটিত পদার্থ সেটাকে বের করে বিশুদ্ধ রক্ত আবার ধমনী দিয়ে প্রবেশ করাই দেবে। এর মধ্যে আমাদের দেহের ভিতরে যে ধরনের ফ্লুইড আছে, যেমন প্লাজমা আছে, আমাদের হচ্ছে লসিকা আছে, এই যে বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলোকে আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড বা ডায়ালাইসিস ফ্লুইড হিসেবে ব্যবহার করতেছি। এবার গ নম্বর বলতেছে জাকির হোসেনের দেহে কোন ধরনের জটিলতা তৈরি হচ্ছে ব্যাখ্যা করো। জাকির হোসেনের দেহে যে জটিলতা তৈরি হচ্ছে তা হচ্ছে আমাদের বৃক্ক বিকল। যে জটিলতা তৈরি হচ্ছে নাম কি? বৃক্ক বিকল হওয়ার পথে। হ্যাঁ, বৃক্ক বিকল বিকল হওয়ার পথ তৈরি করেছে। কেন? কারণ আমরা জানি, একটু আগে আমরা পড়েছি যে কারণে কি হবে, কি বলে, যদি কখনো উচ্চ রক্তচাপ হবে তখন আমরা ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে আমাদের বৃক্ক বিকল হবে, ধীরে ধীরে কি হবে, বৃক্ক বিকল হতে শুরু করবে। এবং তার ফলশ্রুতিতে আমাদের দেহে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে, ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, আস্তে আস্তে আমাদের মূত্র কমতে থাকবে, বৃক্কর পানি পূর্ণ শোষণ করতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ মূত্র তৈরি হবে না, তখন আস্তে আস্তে আমাদের বডি কি হবে, ফুলতে শুরু করবে। এটাই সেটা ওখানে বলা হয়েছে। ঘ নম্বর বলছে দৈহিক স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জাকির হোসেনের দেহে উক্ত অঙ্গ সংযোজনের কোনো বিকল্প নাই, উক্তটি যথার্থ মূল্যায়ন করো। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু বর্জ্য অঙ্গটি সুষ্ঠুভাবে কাজ করছে না, বৃক্ক কাজই করছে না, তখন বলতেছে কি, যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জাকির হোসেনের দেহে উক্ত অঙ্গ সংযোজন যদি করতে হয়, আপাতত আগে সংযোজনের প্রয়োজন। যদি কখনো তার পরিবারের কোনো কারোর সাথে, অর্থাৎ যেমন মা বোন, এগুলোর ক্ষেত্রে যদি টিস্যু ম্যাচিং করে, তাহলে অবশ্যই কি করতে হবে, বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। বৃক্ক কি বলতেছে, সংযোজন, নতুন সংযোজন করতে বলতে মানে কি, প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, বৃক্ক প্রতিস্থাপন করা আসলেই জরুরি, এবং করলে আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যদি কখনো সে টিস্যু ম্যাচিং না করে, তখন তাকে কি করতে হবে, তখন তাকে ডায়ালাইসিসের দিকে যাইতে হবে, এবং ডায়ালাইসিসের মাধ্যমে আস্তে আস্তে কি করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটা তাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? ডান। এবার আসো পরের প্রশ্ন কি বলতেছি, ইউরোক্রোম। ইউরোক্রোম কি? ইউরোক্রোম হচ্ছে একটা রঞ্জক পদার্থ। ইউরোক্রোম কি? একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, ইউরোক্রোম একটা রঞ্জক পদার্থ, যার কারণে প্রসবের রং কি হয়, যার কারণে প্রসবের রং কি হয়, হলুদ হয়ে থাকে। এবং এবং শুধু হলুদ না, এবং যার কারণে আমরা বলবো যে প্রসবের রং শুধু হলুদ না, যার কারণে আমরা কি বলতে পারি বলতো, অবশ্যই যে এটাও বলবো যে এখানে একটা মূত্রের রং হালকা গন্ধ হবে, হালকা গন্ধময় হবে।
হালকা গন্ধময় হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো বলতেছে রেচন বলতে কি বোঝায়। হ্যাঁ, রেচন বলতে আমরা কি জানি? রেচন বলতে বোঝায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আমরা বলি রেচন বলতেছি। চিত্রের অঙ্গটির কার্যকরী এককে চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা কিন্তু এতক্ষণ চিহ্নিত চিত্র অঙ্কন করেছি, যেটাকে আমরা রেনাল শিরা, এটাকে রেনাল ধমনী বলতেছি, এটাকে ক্যাপসুল বলতেছি, রেনাল পিরামিড, রেনাল শিরা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, মানবদের চিত্রের অঙ্গটির ভূমিকা আলোচনা করো। ভূমিকাও আমরা জানি, কারণ এটা পানির পুণ্য শোষণ করতেছে, অসমো রেগুলেশন করতেছে, তারপর হচ্ছে কিভাবে কি নিয়ন্ত্রণ করতেছে, ব্লাডের ক্ষেত্রে কি নিয়ন্ত্রণ করতেছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা এতক্ষণ জানার ট্রাই করেছি। ঠিক আছে, পরের স্লাইডে আসো। বলতেছে আপা একদিন ক্লাসে গিয়ে দেখে তার স্যার সিমের বিসি সাদৃশ্য একটি মডেল থেকে পড়াচ্ছেন। তিনি এক পর্যায়ে অপা তিনি এক পর্যায়ে বলেন যে এই অঙ্গের বিকলতায় রক্তে একটি নির্দিষ্ট পদার্থ বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রথমে ক নম্বর প্রশ্ন বলতেছে আলট্রাফিল্ট্রেট কি? রক্তের আলট্রাফিল্ট্রেট ঘটে হচ্ছে গ্লোমেরুলাসে। কোথায়? গ্লোমেরুলাসে। এবং রক্তের আলট্রাফিল্ট্রেট বলতে বোঝাচ্ছে রক্তের সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যাতে একেবারে পরিশুদ্ধকরণ করা হয়। বৃক্ক ধীরে ধীরে বিকল হবার কারণ ব্যাখ্যা করো। বৃক্কের ধীরে ধীরে বিকল হবার কারণ দুইটা, একটা বলতে পারি ডায়াবেটিক্স, আর একটা কি? ডায়াবেটিক্স আর একটা কি বলতে পারি? ডায়াবেটিস আর একটা কি? যেমন উচ্চ রক্তচাপ, এগুলোর কারণে কি বৃক্ক ধীরে ধীরে বিকল হচ্ছে। ঠিক আছে, এবার শিক্ষকের বর্ণনাকৃত মডেলটি আমাদের দেহের যে অঙ্গের তার গঠন বর্ণনা করো। দেহের যে অঙ্গের কোন গঠন? তার মানে আবার ঘুরে ফিরে সে বৃক্কের গঠন কথা বলতেছে। বৃক্কের গঠনে এতক্ষণই তো পড়লাম আমরা। বৃক্কের গঠনে কি কি পাবো? বৃক্কের গঠনে ক্যাপসুল পাবো, বৃক্কের গঠনে আমরা রেনাল শিরা, রেনাল ধমনী, রেনাল কর্পসল, রেনাল টিউবুলস, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করে পড়তে পারি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা ব্যাখ্যা করে এতক্ষণ ব্যাখ্যাই তো করলাম, যে ক্যাপসুল, রেনাল কর্পাসল, রেনাল টিউবুলস, এই নিয়ে ব্যাখ্যা করলেই তো বহুত পয়েন্ট হয় এখান থেকে। হ্যাঁ, এই নিয়ে ব্যাখ্যা করলেই তো বহুত পয়েন্ট এখান থেকে পাইতে পারি। এবার আসো ঘ নম্বর পয়েন্ট কি বলতেছে। শিক্ষকের শোষোক্ত উক্তিটি যৌক্তিক কিনা আর এই পরিস্থিতি করণে কি ব্যাখ্যা করো। বলতেছে তিনি এক পর্যায়ে বলেন যে রক্তে একটি নির্দিষ্ট পদার্থ বৃদ্ধি পায়। হ্যাঁ, নির্দিষ্ট কি রক্তে নাইট্রোজেনের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। কিসের? ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পাবে। দিন শেষে সব থেকে বেশি কোনটা বৃদ্ধি পাবে? ক্রিয়েটিনিনের পরিমাণ সব থেকে বেশি বৃদ্ধি পাবে। পরিস্থিতিতে করণীয় কি কি ব্যাখ্যা করো। করণীয় হচ্ছে কি, এই টাইমটাতে আমাদের বৃক্কের হয় ডায়ালাইসিস করতে হবে, ডায়ালাইসিস না হলে বৃক্কের হচ্ছে কি করতে হবে? ডায়ালাইসিস করতে হবে। হয় হয় ডায়ালাইসিস, হয় এক নম্বর কি করতে হবে? ডায়ালাইসিস, হয় ডায়ালাইসিস করতে হবে, দুই কি করতে হবে? দুই হচ্ছে বৃক্ক সংযোজন, যেটাকে আমরা বলতে পারি কি বৃক্ক প্রতিস্থাপন করব। শেষ, এটা করতে পারলে আমার কাহিনী শেষ। এবার লাস্ট পয়েন্ট কি আমরা বলতেছি? নীলিন্তের দীর্ঘদিন ধরে মূত্রের পরিমাণ অনেক কম। প্রতিবার মলত্যাগের সময় তার কোমরের পিছনে ব্যথা হয়। ডাক্তার তাকে পরামর্শ দেয় তার নিকটস্থ থেকে কিডনি প্রতিস্থাপনই বর্তমানে তার একমাত্র সহায়ক। ডায়ালাইসিস কি? যেটা হচ্ছে যে মেশিনের মাধ্যমে আমাদের কি বৃক্কের পুণ্য শোষণ প্রক্রিয়াটা বা বৃক্কের সকল কাজ নিয়ন্ত্রণ হচ্ছে, সেটাই কি ডায়ালাইসিস। অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা কি? অসমো রেগুলেশন মানে কি পানির পুণ্য শোষণ ভূমিকা, এবং এটা হচ্ছে বৃক্কের অন্যতম ভূমিকা, কারণ বৃক্কের পানি পুণ্য শোষণ একমাত্র এই অসমো রেগুলেশনের মাধ্যমেই হচ্ছে। অর্থাৎ বৃক্ক যদি ভালোভাবে কাজ না করে আমাদের কখনোই পানির পুণ্য শোষণ হবে না। এটাই হচ্ছে শেষ কথা। এবার বলতেছে নীলান্তর অকেজ হয় অঙ্গটির গঠন একক এবং তার কাজ ব্যাখ্যা করো। তাহলে মানে বৃক্কের গঠন কাজ ব্যাখ্যা করতে বলতেছে। আমরা এতক্ষণ জানি বৃক্কের গঠন কি, কাজ কি, আমরা এতক্ষণ সেটাই পড়লাম। ডাক্তার যে পদ্ধতি ব্যাখ্যা করেন তা জটিল হলেও অসম্ভব নয়, মতামতের সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, অবশ্যই বৃক্ক প্রতিস্থাপন আসলে কখনোই অসম্ভব না, কারণ টিস্যু ম্যাচিং করলে আমাদের নিকট আত্মীয় থেকে টিস্যু যদি ম্যাচিং হয়ে যায়, টিস্যু ম্যাচিং হইলে আমরা কি করতে পারি? যে কোনো টাইমে আমরা কি বৃক্ক কি করতে পারি? বৃক্ক প্রতিস্থাপন করতে পারি। যে কোনো টাইমে বৃক্ক প্রতিস্থাপন করা সম্ভব। আই থিঙ্ক বুঝতে পেরেছো।
আমাদের তাহলে প্রত্যেকটা অধ্যায়ের মানে অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা খুব সুন্দরভাবে সলভ করার ট্রাই করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন এতটাই সুন্দরভাবে বিশ্লেষণ করেছি, আশা করি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকার কথা আর না। ঠিক আছে? তাহলে তোমাদের এখন কাজ কি হবে? প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে যেভাবে ব্যাখ্যা করেছি এবং সেটা নোট করতে বলেছিলাম, এই নোট ডাউন করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে যাতে খুব সুন্দরভাবে এটা আবার রিভাইজ করো, রিভাইজ করে আবার প্রশ্নগুলো মিলিয়ে নাও নিজেদের কাছে। এবং এটা এখনই তোমরা শেষ করতে পারছো কিনা বা টোটালি মাথায় ঢুকছে কিনা, এটা আরেকবার প্রয়োজনে ভিডিও দেখে এটা শেষ করে ফেলো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হোক নতুন কোনো ক্লাসে, নতুন কোনো অধ্যায় নিয়ে বিশেষ কোনো আলোচনাতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।